আমাদের যে কোটা সংস্কার আন্দোলন যারা করছিল, এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের ৭২ সনের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা উচিত। শোনেন, এই থানা তো উচিত না, এটা বাংলাদেশের মানুষের। আমরা বাংলাদেশের মানুষ, আমরা থানা ঢুকতে পারবো না কেন? তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা। কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন, তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে। যখন আপনি একজন ইঞ্জিনিয়ার, অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন, সে চাকরি পাবে, তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে। যখন অযোগ্য শিক্ষক হবে, শিক্ষার্থীরা শিক্ষা পাবে না। অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে, দেশ দুর্নীতিতে ভরে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, দেশ নষ্ট হয়ে যাবে, দেশ স্বৈরাচারে ভরে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, যারা ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল স্যার, তিনি কোটাবিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসিফ নজরুল স্যার বলছেন যে কোটাবিরোধী এই কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে এই যুগের মুক্তিযোদ্ধা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যুগের মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোটাবিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে আছে, যারা জীবন দিয়েছে, তাদেরকে নিয়ে আসিফ নজরুল স্যার কি বলল আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আমাদের যে কোটা সংস্কার আন্দোলন যারা করছিল, এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের ৭২ সনের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যায় সন্তানদের দেখছেন, তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী, আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, তারা এই অপরাধের অ্যাবেটার, এই অপরাধের সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের না। শেষ কথা আমি বলছি, আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো, এটা কার স্বার্থে দেওয়া হলো? এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে? তাদের কি স্বার্থটা বিবেচনা করা হয়েছে? তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা? আজকে আমরা শুনেছি 6টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক, এটা তাদের সিদ্ধান্ত। হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করব না। বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে বিজেপি আজকে এখন এখানে? আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। ছাত্ররা যে কাজটা করেছেন সেটা হয়েছে মুক্তিযুদ্ধের বয়ানটাকে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। মুক্তিযুদ্ধকে বেদখল হয়ে গিয়েছিল, তার বয়ানটা বেদখল হয়ে গিয়েছিল, তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। এটা একটা বিরাট অর্জন এবং আমার বিশ্বাস 52 ভাষা আন্দোলন তার যেরকম একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে, এবারের এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব এখানে কিন্তু ঘটবে। এটা কিন্তু ঘটতে বাধ্য।
যে ছেলেমেয়েরা 2018 সালে কোটা আন্দোলন করেছেন বা তার আগে নিরাপদ সড়ক আন্দোলন করেছেন, সেই বাচ্চারা স্কুলে এবং কলেজে পড়তো, তারা এখন বিশ্ববিদ্যালয়ে এসে ঢুকেছে এবং তার কারণে আজকে প্রতিবাদের ধরন, আন্দোলনের ধরন, সংগ্রামের রূপ, তেজ এবং শক্তি বদলে গিয়েছে। কণ্ঠস্বর আপনারা শুনেন, আমাদের মেয়েরা কি ভাষায় কথা বলছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যায় সন্তানদের দেখছেন, তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী, আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, তারা এই অপরাধের অ্যাবেটার, এই অপরাধের সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয়, সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের না। শেষ কথা আমি বলছি, আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো, এটা কার স্বার্থে দেওয়া হলো? এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে? তাদের কি স্বার্থটা বিবেচনা করা হয়েছে? তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা? আজকে আমরা শুনেছি 6টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক, এটা তাদের সিদ্ধান্ত। হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করব না। বারবার এইটাই হয়, কোনো কিছু চাওয়া যাবে না, কোনো কিছু আবদার করা যাবে না, কিচ্ছু করা যাবে না, সবকিছু আবার চলে যাবে সেই আপনি কি রাজাকার নাকি না। ইচ্ছাকৃতভাবে আপনারা বুঝবেন না যে কতখানি রাগ হলে, কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজাকার। কারণ আজকের রাজাকার কিন্তু 71-এর রাজাকার না। আজকের রাজাকার আপনাদের লুটেরারা, আজকের রাজাকার যারা এই দেশকে নষ্ট করছে তারা। সেটা কি বোঝার ক্ষমতা আমাদের এত বুদ্ধিবৃত্তিক লোকজনের নাই? যখন ওরা বোঝে না, তারা ইচ্ছা করে বোঝে না। তারা কি জানে না যে এগুলো সুযোগ নিতে পারে সন্ত্রাসীরা? জানে তারা নিতে পারে, তারা চায় সন্ত্রাসীরা এইসব সুযোগ নিয়ে তাদেরকে কোঅপ্ট করুক, যেন তারা বারবার পারে এরকম একটা ডাইকটমি তৈরি করতে, একটা পোলারাইজেশন তৈরি করতে, এবং এটাতেই তাদের ফায়দা। এখানেই আমাদের সাবধান থাকতে হবে যে প্রতিটা ইস্যুকে নিয়ে ওরা যেন বারবার সেই একই ইস্যু, একই পোলারাইজেশনে নিয়ে না যায়। বিশ্ববিদ্যালয় বন্ধের যে সিদ্ধান্ত, সেটা মানছেন না এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় বন্ধের এই সিদ্ধান্ত মানার কোনো কারণ নাই এবং এই বিশ্ববিদ্যালয় বন্ধ না করে বরং যেহেতু আমরা বুঝতে পারি কেন বিশ্ববিদ্যালয় শিক্ষা আপনারা বন্ধ করতে চাচ্ছেন, কারণ হলে হলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ বের করে দিয়েছে। সুতরাং এই কারণে আপনারা এখন বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চান। এই সিদ্ধান্তের পক্ষে থাকার কোনো উপায় আমাদের নাই। আপনারা ঘুরে যান। আসিফ স্যার, আপনি থাকেন। এটা ওসি, শোনেন, এই থানা তো ওসির না, এটা বাংলাদেশের মানুষের। আমরা বাংলাদেশের মানুষ, আমরা থানা ঢুকতে পারবো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবে না আপনার সাথে? আপনারা দরজা খোলে, আমরা কয়েকজন যাব। আমাদের যাওয়ার জায়গা দেন, আমাদের ছাত্র ভেতরে যাওয়ার জায়গা দেন। রুবেল ভাই ওই যাবে। বাবা মার কি যায় আপনারা বোঝেন? আপনার
আমার গায়ে হাত তোলা হয় না, কিন্তু আমাকে কালকে দুপুরের পর থেকে আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। প্রথমত এটা তারা আমাকে রাত 2টা পর্যন্ত রমনা থানায় রাখছে, 2টা পর্যন্ত রমনা থানায় রাখছে। সেখান থেকে তারা আমাকে ডিএমসিতে রাতের বেলা রাতের অন্ধকারে নিয়ে গেছে, নিয়ে যেয়ে সেখানে মানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ মানে সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে মানে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি এটাই অনেক বেশি। টিচারদের কিছু আমরা থানাতে যেটুকু জেনেছি, আমাদের ছাত্ররা বলেছে থানায় তাদের উপর ফিজিক্যাল অত্যাচার হয়নি, কিন্তু 2টা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা, এটাই দুঃখজনক। কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন, তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে। যখন আপনি একজন ইঞ্জিনিয়ার, অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন, সে চাকরি পাবে, তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে। যখন অযোগ্য শিক্ষক হবে, শিক্ষার্থীরা শিক্ষা পাবে না। অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে, দেশ দুর্নীতিতে ভরে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, দেশ নষ্ট হয়ে যাবে, দেশ স্বৈরাচারে ভরে যাবে। আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই, কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য। স্বাধীনতার 53 বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতি নাতনিরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না, যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে। স্বাধীনতার 53 বছরে মুক্তিযুদ্ধের পরিবারকে এই 53 বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে। কিন্তু বললাম, প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন, আমরা সংবিধানের কথা বলছি। সংবিধানে সুযোগের সমতা আছে। আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, যারা আদিবাসী, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে। আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক, তো অবশ্যই মেনে নিতেই হবে। আর উনি বলেছেন এটা পুরোপুরি হাইকোর্টের উপরে, কিন্তু না, এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যে, সেটা আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে। তো এটা অবশ্যই সংসদে প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে উনি এটা পাশ করাতে পারে। তো যতদিন যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাশ করতে পারবে না আমাদের সংসদে, আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো, পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো, তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না, আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে। তো যতদিন পর্যন্ত আমরা এটা পূর্ণাঙ্গ সমাধান না পাচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবো। একটা ইকুইটি আনতে হলে কোটার প্রয়োজন আছে, সেটা আমরা প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেই বিরোধী কিন্তু আমরা করছি না। আমরা যেটা করছি সেটা হলো, হ্যাঁ, মুক্তিযোদ্ধা সন্তানের কথা ছিল, মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল, কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক। কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না, একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির বাইরে কাউকে বিয়ে করছে, তার যে সন্তানটা হচ্ছে, তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে, নাতিপুতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযৌক্তিক। আর আমরা একেবারে কোটা বিরোধিতা করছি না, কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলোর প্রয়োজন, প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি। তো আমরা যে 5% কোটা কিন্তু আমরা রেখেছি, তো এই 5% কোটা আমরা চাই, এর বেশি আমরা কিছু চাই না। আর আমি একজন নারী হিসেবে তো নারী কোটা বর্জন করছি, কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, মানে স্পিকার একজন নারী, বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী, তখন নারীর ক্ষমতা নাই বা নারীরা পিছিয়ে আছে, এটা একেবারে অযৌক্তিক একটা কথা। তো সেই জন্য আমি নারী কোটা তো বর্জন করছি। যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে, আবার চাকরির প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাটাই ব্যবহার করছে। বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন? কোটাটা কেউ একবার ইউজ করে না, মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি, এই কোটা থাকবে কি থাকবে না, এটা অ্যাবসলিউটলি স্টেট পলিসি। 72 সালের রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল, এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল? কোনো চাকরিতেই, সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী না, প্রত্যেকটা লেভেলের চাকরিতে 5%-এর বেশি কোটা থাকা পুরোপুরি অযৌক্তিক। গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা দেখুন, বাংলাদেশের একটা কথা যারা রিড করেছিল, আমি জানি না যে তারা আসলে কখনো সংবিধানটা পড়ে দেখেছে কি না, তারা বলছে যে বাংলাদেশের সংবিধানের 150 নম্বর যে অনুচ্ছেদটা আছে, তার কারণে তাদের এই দাবিটা লেজিটিমেট।
মাই ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট বাংলাদেশের সংবিধানের 150 নম্বর অনুচ্ছেদ কেউ যদি পড়ে তাহলে তারা দেখতে পারবে এটার পুরা প্যাটার্নটা হলো অস্থায়ী নোশনে আছে। আপনারা খুলে দেখতে পারেন, যে কাউকে আমি চ্যালেঞ্জ করলাম। এবং 150 নম্বর যে অনুচ্ছেদ, এটার নোশনটা কি ছিল? আমাদের সংবিধান কার্যকারিতা লাভ করে কবে? 1972 সালের 16ই ডিসেম্বর। আর এই যে আমাদের একটা ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি রুল যেটা করা হয়েছিল, সেটা করা হয়েছিল 1972 সালের সেপ্টেম্বর মাসে। তার মানে আমাদের যে প্রথম সংবিধান যেটা ছিল তারও কয়েক মাস আগে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলটা করা হয়। ওই যে 150তম অনুচ্ছেদ এই জন্য আনা হয়েছিল যাতে করে ওই সেপ্টেম্বর মাসের যে রুল যেটা, এটা তো মূলত কার্যকর হয়েছে 1973 সালে প্রথম নিয়োগ হয়, যাতে এইটাকে নিয়ে কেউ আদালতে প্রশ্নবিদ্ধ না করতে পারে। তো পুরো ব্যাপারটাই করা হয়েছিল কি ইন্টারিম রুল আকারে। ইন্টারিম শব্দের মিনিং কি? অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন, অস্থায়ী। স্বাধীনতার 54 বছর পরেও এটা কি অস্থায়ী আছে? মানে একটা দেশ 50 বছর অতিক্রম করে 54তম বছরে পড়ছে, এখনো কি সেই অস্থায়ী বেসিসে সেটা চলা উচিত? না। উত্তর হইল কখনোই এটা চলা উচিত না। এবং কোটার যে ব্যাপারটা আমি সবসময় বলার চেষ্টা করছি, এই কোটা তো টেকেন ফর গ্র্যান্টেড না। কেউ এইটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার, সংবিধানে এটা কোথাও বলা নাই। তাহলে যারা এই যে আন্দোলনটা করছে তারা তো আসলে সংবিধান কোনোদিন পড়েই দেখে নাই। আর এই যে কোটা থাকবে কি থাকবে না, সবাই বলছে এটা আদালতের সিদ্ধান্ত। মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। আদালত পরিপত্রটা বৈধ কি বৈধ না, সেটা থাকা উচিত কি উচিত না, সেটা নিয়ে কথা বলছে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল এই কোটা থাকবে কি থাকবে না এটা অ্যাবসলিউটলি স্টেট পলিসি। আর স্টেট পলিসিটা কে ফর্মুলেট করে? রাষ্ট্র, সরকার। সরকার যদি আজই বলে পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করে যে কোটা ঠিক আছে 5% কোটা থাকবে এবং এর বেশি কখনো কোটা থাকবে না, এটা আদালতও হস্তক্ষেপ করতে পারবে না। কারণ আপনারা যারা সাংবিধানিক আইন সম্পর্কে কারো যদি ধারণা থাকে, আপনারা দেখতেই পারবেন সংবিধানের ব্যাপারটাই হলো যেটা স্টেট পলিসির ম্যাটার, এটা সরকার নিজস্ব গতিতে ফর্মুলেট করে, এই ব্যাপারে কোর্ট হস্তক্ষেপ করে না। আর কোটার যে ব্যাপারটা, বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন? কোটাটা কেউ একবার ইউজ করে না, মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি। মানে একটা বৈষম্য কতবার ইউজ করে? একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে, ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে, আবার চাকরির প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাটাই ব্যবহার করছে। আমাদের সংবিধানের নোশন কি ছিল? যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে। তো একজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল কোটা দিয়ে, সে কি আর অনগ্রসর আছে? তো একই ব্যক্তি বারবার করে কিভাবে সুবিধা পায়? আর আমাদের ওই 72 সালের রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল, এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল? যারা দেশকে স্বাধীন করেছে তাদের একটা বিশাল বড় দেশমাতৃকার সেবা করার জন্য তাদের এই উদ্দেশ্যটা ছিল। তা আমরা আসলে কি করছি? একজন মুক্তিযোদ্ধাকে দেখাইতে পারবেন যারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যাতে আমাদের নাতিপুতিরা কোটা পায়? সম্ভবত এটা কোথাও কোনো মুক্তিযোদ্ধার দ্বারা এটা বলা সম্ভব না। এবং আরেকটা ব্যাপার দেখুন, মুক্তিযুদ্ধদের যারা সন্তান প্রজন্ম আছে, এক্সেপশন কিছু থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কোটা সুবিধার আওতায় অলরেডি চলে এসেছে। কারণ মুক্তিযুদ্ধের টাইমে যদি ন্যূনতম বয়স 12 থেকে 15 বছর হয়, ন্যূনতম বয়স, এখন তাদের বয়স কত? 70-এর কোটায়, তো তাদের তো নাতিপুতি হয়ে গেছে। বর্তমানে এই যে কোটা ফিরিয়ে আনার যে টেন্ডেন্সি যেটা ছিল, এটা কিন্তু মূলত সন্তানদের জন্য না, এটা মূলত নাতিপুতিদের টার্গেট করেই এই প্ল্যানটা করা হচ্ছিল। তো আমার কথা, আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য? মহামান্য হাইকোর্টের পর এবং অ্যাপিলেট ডিভিশনের পর পূর্ণ রেসপেক্ট রেখে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি, এটা আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো মন্তব্য না। আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। এইবার আমাদের আসল স্বাধীনতার সংগ্রাম। এর আগে পাকিস্তানকে সরানোর জন্য আমরা সংগ্রাম করেছি, এইবার একটা ডিক্টেটরকে সরানোর জন্য আমাদের সংগ্রাম। আমাদের রংপুরের ত্যাগী সন্তান, আমাদের বীর নতুন মুক্তিযোদ্ধা সন্তান, আমাদের রংপুরের সন্তান আবু সাইদ হলো আমাদের নতুন বীর। আজকের মুক্তিযোদ্ধা, আজকের নতুন দেশের স্বাধীনতার যুদ্ধে সঠিক বীর শহীদ আমাদের আবু সাইদ। আজকে আমরা যারা দাঁড়িয়েছি আবু সাইদ সহ
যতজন 8 থেকে 10 জন নিহত হয়েছেন গত 3 দিনে, আমাদের নিহত ভাই ও বোনদের জন্য আমরা দাঁড়িয়েছি। তাদের খুনের মাসুল এই সরকারকে দিতে হবে। এত সহজ না। আমাদের বাপ মাদের কোল খালি করে দেবে, আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। ছাত্র এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মম এরকম অত্যাচার চালাবে, রাতের আধারে হাসপাতালে আক্রমণ চালাবে, দিনের পর দিন এগুলা হবে আর আমরা চুপচাপ বসে সহ্য করব, এইটা সম্ভব না। রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, যারা এখনো দাঁড়ান নাই ভাই, এগেন আমরা অনেককে দেখি সোশ্যাল মিডিয়াতে, আমরা অনেককে দেখি টক শোতে। নিশ্চয়ই টক শোতে আপনাদের আওয়াজের প্রয়োজন আছে, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনাদের আওয়াজের প্রয়োজন আছে, কিন্তু আজকে রাজপথে আপনাদের প্রয়োজন আছে। শুধু সোশ্যাল মিডিয়া আর টক শোতে থাকেন না ভাই। এই যে আজকে যেমন এনডিএম, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, মুসলিম লীগ আর অনেক পার্টি আমরা রাস্তায় নেমেছি। গতকাল ছাত্র দল এবং আরো এরকম অনেক ছাত্র সংগঠন, সর্বদলীয় ছাত্র ঐক্য যেমন একসাথে মাঠে নেমে গেছে, আমরা দেখতে চাই প্রত্যেকটি রাজনৈতিক দল একইভাবে মাঠে নামে। আপনারা ভুলে যাবেন না, এইটা কিন্তু আসলে আমরা সত্যিকারের সংগ্রামে নেমেছি এবং এইবারের সংগ্রাম অন্য কোন সংগ্রামের থেকে কম না ভাই। এবং এইবারের সংগ্রাম ইতিমধ্যে রক্ত ঝরানো শুরু হয়ে গেছে। 8 থেকে 10টা আমাদের নিরীহ ছাত্র, আমাদের নিরীহ সন্তানের রক্তে অলরেডি এই দেশের মাটি রঞ্জিত হয়েছে। এইটা বৃথা যেতে দেয়া যাবে না। এই ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতায় বসে থাকতে দিতে আমরা পারি না। প্রত্যেকটা জায়গায় ছাত্রদের সাথে দাঁড়াইতে হবে। আমি শিক্ষক হিসেবে বলছি, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, আমি এই দেশের সন্তান হিসেবে বলছি, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বলছি, এখন সময় ছাত্রদের সাথে দাঁড়াবার, এখন সময় ছাত্র তরুণদের পাশে দাঁড়াবার, এখন সময় আমাদের সবার আবু সাইদের মতো এই গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনীর সামনে তাদেরকে রুখে দেওয়ার জন্য দাঁড়াবার। প্রয়োজনে আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। এইবার আমাদের আসল স্বাধীনতার সংগ্রাম। এর আগে পাকিস্তানকে সরানোর জন্য আমরা সংগ্রাম করেছি, এইবার একটা ডিক্টেটরকে সরানোর জন্য আমাদের সংগ্রাম। একবার চিন্তা করে দেখেন ভাই, পাকিস্তানের মিলিটারি সরকার যেটাকে সরানোর জন্য আমরা হাজার লক্ষ প্রাণ দিয়েছি, সেই মিলিটারি সরকার পর্যন্ত রাতের আধারে হাসপাতালে আক্রমণ করে নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদেরকে রাজাকার বইলা গালি দেয় নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদের সন্তানদেরকে ধৈরা ধৈরা রাতের আধারে আমাদের আরেক গ্রুপ সন্তানদেরকে হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী বানায় মারে নাই। কে করছে এগুলো? ফ্যাসিবাদ আওয়ামী সরকার করছে। যদি রুখে দাঁড়াইতে হয় ভাই, তাইলে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, আজকে যুদ্ধ করতে যদি প্রয়োজন হয় এই আওয়ামী লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তার বড় প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ আমাদের থামবে না। এই দেশকে, এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেওয়া আমাদের পরম দায়িত্ব। এই দেশকে, এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেওয়া আমাদের পরম দায়িত্ব। তাদের মুক্ত করা আমাদের পরম দায়িত্ব। তাদেরকে যদি সুন্দর দেশ দিতে না পারি তাইলে আমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাইলে অভিভাবক হিসাবে, রাজনীতি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে বেঁচে থাকার আমাদের অধিকার নাই। আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব তারা যেন হল ত্যাগ করে, তবে ঢাকা যেন ত্যাগ না করে। পুরোটাই পরিকল্পনা করা আগে থেকে। এদিক থেকে পুলিশ হামলা করবে, পেছন থেকে ছাত্রলীগ হামলা করবে, আমাদেরকে এখানে আটকে রেখে তারা আমাদেরকে মেরে ফেলবে। এবং তাদের উদ্দেশ্য হলো
এখানে রাতের আধারে তারা আরেকটা শাপলা চত্বর ঘটাতে চায়। কোটা সংস্কার আন্দোলন এখানেই সমাপ্ত নয়, ক্যাম্পাস খুলবে, ক্যাম্পাসের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, আমাদের দাবির জায়গায় থাকবে, আমরা যাচ্ছি না। তাই আমাদের প্রশাসনও আমাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারছে না। আমাদের ভিসি কি করছে সেটা আপনারা জানেন, নির্লজ্জ ভিসি কি করছে সেটা আপনারা জানেন। ভিসি চুপ মেরে, এই ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে, ভিসি চুপ করে বসে আছে। আমরা সবাই শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা। তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে। আপনারাই দেশের এটা মানুষকে দেখাবেন, পুরো দেশকে দেখাবেন, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ। আমাদের সমন্বয়কদের মধ্যে অনেকে আহত হয়েছেন, অনেকে এখনো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের ইন্টারনেট বিচ্ছিন্ন, সবকিছু মিলিয়ে তারা কোথায় আছেন আগে খোঁজ নিতে হবে। গ্রেপ্তারের খবর আমরা পাইনি, খুবই কম শিক্ষার্থী আছে, আর যারা আছে তারা কিছুক্ষণের মধ্যে হল ত্যাগ করবে। প্রায় 6 থেকে 7 জন ভাই শহীদ হয়েছেন, সেটা আপনারা সবাই অবগত আছেন। সেজন্য আমরা সাধারণ ছাত্ররা আমরা আজকে ভিসি চত্বরে আমাদের এই যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আমাদের গায়েবানা জানাজার পরে একটা কফিন মিছিল শান্তিপূর্ণভাবে আমরা কফিন মিছিলের আয়োজন করেছিলাম। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে গায়েবানা জানাজা আমরা করার পর আমরা যখন কফিন মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে আমরা যখন টিএসসির দিকে যাই, তখন আমাদের কলাভবন পার হওয়ার পরই এই দিক থেকে পুলিশ আর রোকেয়া হলের সামনে থেকে পুলিশ, 2 দিক থেকে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। কোনো ধরনের তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ ছিল না, কিছুই ছিল না। শান্তিপূর্ণ একটা অবস্থানের মধ্যে পুলিশ আমাদেরকে 2 দিক থেকে পুলিশ আমাদেরকে হামলা করে। আমাদেরকে হামলা করতে করতে আপনারা দেখছেন যে আমাদের পুরো ক্যাম্পাসে আমাদেরকে হল পাড়ায় গিয়ে আমাদেরকে হামলা করছে পুলিশ। আমাদের অনেক ভাই বোন এতে আহত হয়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আমরা তাদেরকে ধরে নিয়ে বঙ্গবন্ধু হলের পেছন দিয়ে আমরা ইজি হসপিটাল তাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে পেছন দিক থেকে কাটাবন রাস্তায় ছাত্রলীগ অবস্থান করতেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অভিমত ব্যক্ত করবেন, অবশ্যই জানাবেন আপনাদের পার্সোনাল অপিনিয়ন কি, আপনারা কি বলবেন, আসলে কি বলার রয়েছে আপনাদের। আসিফ নজরুল স্যার যে কথা বলল এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে, আপনারা সেটা নিয়ে আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আপনারা কি বলতে চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল স্যার, তিনি বরাবরই আমরা দেখেছি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনগুলোতে তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন, আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। আসিফ নজরুল স্যারের মতো একজন শিক্ষককে পেয়ে আমরা সত্যিকার অর্থে গর্বিত, যিনি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসিফ নজরুল স্যার যে উপাধি দিয়েছে, বর্তমান সময়ে শিক্ষার্থীরা যারা রাজপথে আন্দোলন করছে, কোটা বিরোধী আন্দোলন, তাদেরকে এই যুগের মুক্তিযোদ্ধা আখ্যায়িত করেছে আসিফ নজরুল স্যার। এই কথাটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সত্যিকার অর্থেই তো এরা এই যুগের মুক্তিযোদ্ধা, নাহলে এভাবে পুলিশের গুলির সামনে, রাইফেলের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকতে পারে কেউ? মৃত্যুর পরোয়া না করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করছে, এটা কয়জনই বা করতে পারে? এরা আসলে এই যুগের মুক্তিযোদ্ধা। ভালো থাকবেন আপনারা, আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।